আসসালামু আলাইকুম প্রিয় মানবিকরা, আপনাদের স্টুডেন্ট যারা রয়েছে, যারা ক্লাসটি দেখতেছো, ক্লাসটি একটু শেয়ার করে দাও। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা দ্বিতীয় পত্রে এগুলো সাধারণত একটু কম পড়া হয়, সরাসরি প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে, কৃষি কাঠামো কি আছে? ওকে, শুরু করেছি। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। 9টা বাজে, তোমরা একটু থাকলে খুবই ভালো হতো। আমরা একসাথে একত্র হয়ে ক্লাসগুলো প্র্যাকটিস করতাম। তারপরেও আলোচনা করি। প্রথম হচ্ছে বাংলাদেশের কৃষি, এটা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রে একেবারে প্রথম টপিক, প্রথম না দ্বিতীয় অধ্যায়, তবে সিলেবাসের প্রথম অধ্যায় 25 সিলেবাসে রয়েছে। তো দেখো, বাংলাদেশের কৃষির কাঠামো, কৃষি পণ্যের বিপণন, বাংলাদেশের কৃষিখাতে পরিবর্তনের ধারা, কৃষি উন্নয়নের কর্মসূচি, অনেক কিছুই রয়েছে। আমরা যদি দেখি এই অধ্যায়টাকে, এটাকে আমরা নাম দিয়েছি চ্যাপ্টার ম্যাপ। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আবার কি কি আলোচনা আসে, কোনটার ভেতরকার কথা কি, এগুলো আমরা নিয়ে আলোচনা করি এবং যাতে বুঝতে পারি কোন জায়গা থেকে কেমন ধরনের প্রশ্ন আসে। দেখাই তোমার কোন জায়গা থেকে কেমন ধরনের প্রশ্ন আসে। তোমার কৃষির কাঠামো থেকে প্রশ্ন বেশি আসে। কৃষি খামার ও কৃষি জোট, এখান থেকে প্রশ্ন বেশি আসে। জিডিপিতে বিভিন্ন খাতের অবদান, এগুলা থেকে খুব বেশি প্রশ্ন আসে না, কারণ এগুলো হচ্ছে মনে রাখা খুব কঠিন, এগুলো জ্ঞানমূলক। হ্যাঁ, কত পার্সেন্ট কত কি, তো এই জন্য অনেকে খালি ওগুলো পড়তে গিয়ে মানে দ্বিতীয় পত্রের মধ্যে মনে করে এগুলো মানে বেশি বেশি আসবে, আসলে এগুলো খুব বেশি আসে না। ঠিক আছে, এমসিকিউ তত কিছু আসে, সৃজনশীল তেমন কিছু আসে না। কৃষি পণ্যের বিপণন, এখান থেকে সৃজনশীল হয়, গ ঘ দুইটাই মূলত এখান থেকে হয়, যে কৃষকরা কি সমস্যায় পড়ে, কৃষি বিপণনের সমস্যাটা কি কি, রাষ্ট্র এই ব্যাপারে কি কি পদক্ষেপ নিতে পারে। বাংলাদেশের কৃষি খাতের পরিবর্তনের ধারা, হ্যাঁ এইখান থেকে এমসিকিউ সিকিউ যা কিছু বলো না কেন সবকিছুই বেশি বেশি আসে। তাহলে এই অধ্যায়টা, এই টপিকটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারলাম। কৃষি উন্নয়নের কর্মসূচি সমূহ, এটাও অনেক গুরুত্বপূর্ণ এবং বুঝতে পারছো সবচেয়ে বেশি পড়া, সবচেয়ে বেশি আলোচনা মূলত এখান থেকে বেশি হচ্ছে। যেমন কৃষি ঋণ বিতরণ, কৃষি উপকরণ বিতরণ, ভর্তুকি, তারপরে শস্য বহুমুখীকরণ। আচ্ছা, শস্য বহুমুখীকরণকে আমরা 30টা দিয়ে নিলাম, এটা খুব গুরুত্বপূর্ণ বটে। সেচ সুবিধা সম্প্রসারণ, পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু, পরমাণু ও বায়োটেকনোলজি পদ্ধতি এবং আইসিটির ব্যবহার, কৃষি প্রযুক্তি উদ্ভাবন, উন্নত বীজ। এই হচ্ছে আমাদের পড়াশোনার টপিক বা আলোচনা। তারপরে যাই কৃষির কাঠামো। আমরা যদি দেখি কৃষির কাঠামোটা কি কি, কৃষি কাঠামোর মধ্যে এই টপিকগুলো রয়েছে। না থাক, এগুলো আর দেখানোর কিছু নেই, এটা তোমরা একটু আগে যে দেখিয়ে দিলাম সেটাই জাস্ট বড় করে দেখানো, মানে বড় করে লেখা, যেটা আমরা কোন টপিকে যাচ্ছি, কোন টপিক আছে সেটা যাতে বোঝা যায়, এটার জন্য। তারপরে কৃষি কাঠামোর এই স্লাইড জিনিসগুলো আমাদের বেসিকের ওয়েবসাইটের মধ্যে আলোচনা করে দেওয়া আছে, কিন্তু এখানে দেবো না, কারণ আমাদের লাইভ মানে হচ্ছে প্র্যাকটিস ক্লাস, আমরা এখানে বেশি শুধু প্র্যাকটিস করব। তাহলে দেখো, সৃজনশীল কথা যদি দেখি, সৃজনশীল কেমন করে সৃজনশীল আসে, কি ধরনের সৃজনশীল আসে সেটা দেখে দেখবো। সৃজনশীল এখানে কেন 7 লেখা, কারণ আমরা মাত্র 3টা সৃজনশীল নিয়েছি, যত সৃজনশীল হতে পারে মাত্র 3টা সৃজনশীল নিয়েছি। মূলত এই 3টা সৃজনশীলের মতন করে বাকি সব সৃজনশীল হয়। তো সুতরাং এই 3টা সৃজনশীল পড়ে নিতে পারলে তাহলে আমার বাকি সব সৃজনশীলগুলি সহজ লাগবে, এই জন্য 3টা সৃজনশীলই রাখা হয়েছে। তারপর দেখো, যেমন ধরো প্রশ্নটা এরকম আসে, কি কি কৃষি খামার কি কৃষি পরিবেশের উপর নির্ভরশীল, তো এটা তো ক খ আসে, সেটা তোমরা পারবে, বুঝো, সমস্যা নেই। সমস্যা হচ্ছে বাকিগুলো নিয়ে। দেখো, উদ্দীপকে বর্ণিত করিম মিয়ার উৎপাদিত বাজারজাতকরণের ব্যাখ্যা করো। তার মানে দেখো, বাজারজাতকরণের বিষয়টার কথা জিজ্ঞাসা করা হয়েছে। করিম মিয়ার উৎপাদিত বাজারজাতকরণ ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণে সরকারের ভূমিকা অনস্বীকার্য। ঠিক আছে, তার মানে
অর্থাৎ এই যে বাজারজাতকরণ নিয়ে মূলত এই প্রশ্নটা, তাহলে এই সৃজনশীলটা আসলে বাজারজাতকরণ। বাজারজাতকরণ কিন্তু তোমাদের প্রশ্ন পড়ানো হয়েছে কৃষির মধ্যে কোনটা বাজারজাতকরণ থেকে আলোচনা, ওই যে কৃষি বিপণন, সেটার মতো বাজারজাতকরণ, অর্থাৎ কৃষি পণ্যগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মার্কেটিং করা, ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়া, এই বিপণন বাজারজাতকরণটাকেই এখানে সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। এরপর পরের প্রশ্ন যদি দেখি, এখানে কি আছে, এখানে আছে কৃষি ঋণ নিয়ে, যে উদ্দীপক রহিম মিয়ার কৃষি খামার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কৃষি খামার নিয়ে প্রশ্ন এসেছে। কৃষি খামার বেশ কয়েক ধরনের হয়, সেটা হচ্ছে ক্ষুদ্রায়ন, বৃহদায়ন, তারপরে হচ্ছে এরকম জীবন নির্বাহী খামার, বাণিজ্যিক উদ্দেশ্যের খামার। তো খামার অনেক রকমই হয়, এখানে কোন ধরনের খামার কথা সেটা একটা বিষয় বলা হয়েছে। এরপরটা হচ্ছে ঘ, চাষ পদ্ধতি, মূল ধরন, আয় উপার্জন, কর্মসংস্থান সৃষ্টি, এইসব দৃষ্টিকোণ থেকে রহিম উদ্দিন, আজিজ উদ্দিন কৃষি খামারের পার্থক্য। তার মানে দেখো, নিশ্চয়ই রহিম উদ্দিন একটা কৃষি খামার, আজিজ কৃষি খামার, দুইটা খামারের মধ্যে খামারের যে প্রধান দুইটা কি বলে ধরন রয়েছে, সেই ধরন থেকে মূলত প্রশ্ন এসেছে। তার মানে আমরা কোন জায়গায় আমাদের সেন্সিটিভ থাকতে হবে, সিনসিয়ার থাকতে হবে, সেটা আমরা বুঝতে পারতেছি বিগত সালের প্রশ্নগুলো দেখলে। এরপর যদি তাকাই, এখানে প্রশ্ন আসতেছে দুলাল কৃষিতে উন্নত করতে পারছে না কেন। তার মানে এখানে এই কৃষি উন্নয়ন যে টপিকটা রয়েছে, সেই টপিক থেকে প্রশ্ন এসেছে, যে আমরা সেখান থেকে কৃষি উন্নয়নের মধ্যে উন্নত বীজ, প্রযুক্তি, তারপর হচ্ছে সেচ পদ্ধতি, এরপর হচ্ছে এটা কৃষি উন্নয়নের নানা দিক নিয়ে সেখানে আলোচনা করেছে। তো নিশ্চয়ই এখানে সেই কোন একটি কারণ এখানে ঘাটতি রয়েছে, এই জন্য এখানে প্রশ্ন করেছে কৃষি উন্নয়ন কি হবে। তারপর আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা জনাব দুলালের পক্ষে সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি। তারপরে আসি বাংলাদেশের কৃষি। এই তো এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা দিতে খুবই ভালো হতো। চলো আমরা উত্তর দেই। কৃষি কাজ কি, কৃষি কাজ কি, এই প্রশ্নটা আসলে পরে বেশিরভাগ স্টুডেন্ট এই ধরনের প্রশ্ন উত্তর দেয় যে একটি মাঠে বীজ বপন থেকে, রোপণ থেকে শুরু করে তার উত্তোলন, এটাকে কৃষিকাজ বলে। এই জায়গাটার মধ্যে একটু ভুল হয়ে যায়, কারণ কৃষিকাজ বললে আমাদের মাথার মধ্যে কাজ করে হচ্ছে মাঠ, ফসল, শস্য, এই বিষয়গুলো কাজ করে। কিন্তু সব শাব্দিক বলতে, আসল বলতে কৃষি কিন্তু শুধুমাত্র মাঠের কাজ না, অর্থাৎ উৎপাদন ব্যবস্থা, ঠিক আছে, প্রাকৃতিক শস্য বা প্রাকৃতিক প্রাকৃতিক মানুষের গ্রহণ উপযোগী বা খাবার উপযোগী যে উৎপাদন ব্যবস্থা, তাই হচ্ছে কৃষি। মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণের জন্য উদ্ভিজ্জ প্রাণী যে উৎপাদন ব্যবস্থা, তাই হচ্ছে কৃষিকাজ। শুধুমাত্র কৃষির মধ্যে শস্য না, এটা কিন্তু প্রাণীর উপরে, বনও কিন্তু কৃষির মধ্যে পড়ে। মৌমাছি যে মধু আহরণ করে সেটাও কৃষির মধ্যে, মুরগির ডিমও কৃষির মধ্যে, গরুর দুধও কৃষির মধ্যে। কৃষি কি একই কথা, কৃষিকাজ আর কৃষি কি। কৃষি কাঠামো কি, কৃষি কাঠামোটা হচ্ছে যে কৃষিটা নিয়ন্ত্রিত হবে, উৎপাদন পদ্ধতি, বন্টন, এটা কোন স্টাইলে হবে, এইটাই হচ্ছে কৃষি কাঠামো। অর্থাৎ কৃষিটা উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ, মানুষ হাতে পৌঁছে দেওয়ার এই প্রক্রিয়াটা কোন স্টাইলে হবে, কোন স্ট্রাকচারে হবে, সেটা হচ্ছে কৃষি কাঠামো। তারপরে যদি আলোচনায় যাই, কৃষির উপখাত কয়টি, কৃষির উপখাত 4টি, তাই না? এইটা পারার কথা, অর্থনীতি স্টুডেন্ট মাত্রই এটা পারতেই হবে। উপখাত কয়টা? 4টা। কি কি? ফসল বা শস্য, তারপরে হচ্ছে শস্যই হইতে হবে এরকম না, কারণ ধান শস্য হইলো, শাক শস্য না, তো মানে কথা ফসল বা শস্য, এই ফসল আর শস্য মধ্যে সব পড়ে যাবে, শাক, ডাল, পাতা, মরিচ গাছ সব। আচ্ছা, এরপরে পড়বে হচ্ছে প্রাণীজ, গরু, ছাগল, মুরগি, কোয়েল, কাকি, টুরকি, যা কিছু, ঘোড়া, উট, দুম্বা, সব হচ্ছে প্রাণীদের মধ্যে পড়বে। আরেকটা হচ্ছে মৎস্যজ, মৎস্যটা কি? মাছ। এখন দেখো মৎস্য কিন্তু প্রাণীর মধ্যেও পড়ে, তারপরেও মৎস্যটা এত বড় একটা খাত, এই জন্য এটাকে পুরো আলাদা করেই রাখা হয়েছে। আরেকটা হচ্ছে বনজ, বনজ মানে বন, কারণ বনও একটা কৃষির একটা অংশ। কিভাবে? দেখো বনের মধ্যে তুমি মোম, মধু, এগুলো কিন্তু পাওয়া যাবে। তাহলে আমরা কি বললাম, এটার অংশটাও পেয়ে গেলাম। তারপরে আসি কৃষির
হ্যাঁ, তাহলে উপখাত কয়টি সেটা আমরা যেহেতু জানলাম, তাহলে পরের অংশে যাই। কৃষি, হ্যাঁ তাহলে দেখো কৃষিকাজ কি, কৃষি কাঠামো কি, কৃষি উৎপাদনের পদ্ধতি, উদ্দেশ্য, কৃষিকাজের সাথে জড়িত মানুষের আর্থসামাজিক অবস্থা ইত্যাদি সম্মানিত রূপকে কৃষি কাঠামো বলে। কৃষি উপখাত 4টি। আচ্ছা, ওকে, এখানে প্রশ্ন, কৃষি খামার কাকে বলে? এখন বলো কৃষি কাকে বলে, বলো খামার কাকে বলে। সেটা হচ্ছে কৃষি উৎপাদনের লক্ষ্যে যে নির্দিষ্ট সীমানা রয়েছে, ভূসীমানা রয়েছে, তাই হচ্ছে কৃষি খামার। দেখি উত্তরে কি আছে কৃষি খামারে। অর্থাৎ দেখো, একজন কৃষক তার ফসল ফলানোর জন্য যে জমি ব্যবহার করে তাই কৃষি খামার। এখানে জমি বলতে না, যে ক্ষেত্র ব্যবহার করে বললে বেশি ভালো হতো, ঠিক আছে? কারণ এটা অনেক আগে থেকে জমি বলতে থেকে জমি বলে রাখছে, অনেক সময় তো ক্ষেত্র হতে পারে। কেউ মনে করে তেলাপোকা পালে চাইনিজরা, অনেকে মাশরুম পালে ঘরের ভিতরে, এটা তার তো খামার, মুরগির খামার, ঠিক না? তো সেখানে তো জমি নেই, এই জন্য সবসময় জমিটা ব্যবহার করা যাবে না, ক্ষেত্র বলতে হবে। ক্ষেত্র মানে জায়গা বুঝে যায়। আবার জায়গা বলতে কেমন হয়, ক্ষেত্র বলে একটু সাহিত্যিক এবং শাব্দিক এবং একটা সৌন্দর্য আসে। কৃষিজোত কি? কোন একজন কৃষকের অধীনে নির্দিষ্ট স্থানে যে পরিমাণ জমি উৎপাদনে আবাদযোগ্য তাই কৃষিজোত। কৃষিজোত মানে হচ্ছে, ধরো মনে করো একটা এলাকার মধ্যে প্রশ্ন করা হইলো, আচ্ছা এই এলাকার মধ্যে কৃষিজোত কোনটা? এই তো এটা কৃষিজোত। অর্থাৎ এই জায়গাটুক আবাদ করার যোগ্য, বাকিগুলো থাকার যোগ্য, মানুষ থাকে। তাই একজন কৃষক যেইটুক এরিয়ার মধ্যে তিনি ফসল উৎপাদন করতে সক্ষম, তাই হচ্ছে কৃষিজোত। এরপর জীবন নির্বাহী খামার কি? যেই খামার বাণিজ্যিক বা আর্থিক লাভের উদ্দেশ্যে করা হয় না, বরং জীবন নির্বাহ করার জন্য পরিবারের সদস্যদের জীবন প্রয়োজন মেটানোর জন্য বানানো হয়, তাই হচ্ছে জীবন নির্বাহী খামার। উদাহরণ তুমি ইয়াতে দেখবে, এই উদাহরণে বলতে যদি বলি, উদাহরণ বলতে দেখবা এখন ঘরে ঘরের মধ্যে আদা চাষ হইতেছে, ঘরের মধ্যে মুরগি পালা হইতেছে কয়েকটা করে, এগুলো হচ্ছে জীবন নির্বাহী খামার। এটা বাইরে বাণিজ্যিক উদ্দেশ্যে করা হয় না। এরপর আসো যৌথ খামার কি? যে খামারে কৃষক নিজেদের জমি ও মূলধন একত্র করে প্রত্যেক কৃষক তার নিজস্ব শ্রমের পরিমাণ ও মান অনুসারে ফসলের ভাগ করে থাকে, তাকে যৌথ খামার বলে। এবার আসি মিশ্র খামার কি? যে খামার একাংশে ফসল উৎপন্ন করে অন্য অংশে পশুপালন করা হয়, তাকে মিশ্র খামার বলে। এবার আসো বাণিজ্যিক খামার কি? তার মানে দেখো, মিশ্র খামার হচ্ছে সেটা, এই প্রশ্নটা ভালো করে বুঝে রাখো, কারণ এক অংশে পশুপালন, এক অংশে ফসল, আরেক অংশে পশুপালনকে বলে মিশ্র। আর একটা দেখো প্রশ্ন তুমি সামনে পাবা, সেটা হচ্ছে বহুমুখী খামার কাকে বলে? বহুমুখী, ঠিক আছে? তাহলে এই যে একটা বলছে মিশ্র, আরেকটা হচ্ছে বহুমুখী, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? বহুমুখী হচ্ছে একটার মধ্যে অনেক কিছু করা, যেমন গাছের মধ্যে আবার কলপ দিয়ে আরেকটা ফসল উৎপন্ন করা, এটা হচ্ছে বহুমুখী। এক জমির মধ্যে ধান গম দুইটা একসাথে করে, এটা হচ্ছে বহুমুখী। কিন্তু একই জায়গার মধ্যে, অর্থাৎ মনে করো কৃষিতে 4টা খাত রয়েছে, এই 4টা খাতে যে কোনো একটা খাতে যদি নানা কিছু করা হয়, তাহলে ওটা হয় মনে করো মিশ্র, ঠিক আছে? যেমন হাঁসও পালতেছে, মাছও পালতেছে, এটা হবে বহুমুখী। কিন্তু ধানও চাষ করতেছে, আবার হাঁসও পালতেছে, এটা হবে মিশ্র। অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন খাত একসাথে হইলে ওটা হয় মিশ্র, আর একই খাতের একাধিক জিনিস হইলে সেটা হয় বহুমুখী। আশা করি এই বহুমুখী আর মিশ্র বিষয়টা বুঝতে পেরেছ। বহুমুখী আসছে, যেমন কোন কৃষি খামার একাধিক ফসল উৎপাদন নিজে থাকে, তাকে বহুমুখী খামার বলে। কেউ যদি বহুমুখী আর মিশ্র না বুঝে থাকো, তাহলে একটু কমেন্ট করো। হ্যাঁ, কমেন্ট অবশ্যই করো, কারণ এইটা বুঝতে পারলেই তোমার আলোচনার সময়, মানে তোমার আলোচনা শেষ। কারণ এই অধ্যায়টার থেকে স্টুডেন্টদের কনফিউশন লাগা মানেই হচ্ছে যে সবচেয়ে বড় কনফিউশন এটাই, কৃষিজ আর কৃষি খামারের মধ্যে পার্থক্যটা কি। এরপর আসি এখান থেকে, কৃষক কেন ঋণ গ্রহণ করে? কৃষক কেন ঋণ গ্রহণ করে? কেন কৃষক ঋণ গ্রহণ করে? কৃষক ঋণ গ্রহণ করার কারণ হচ্ছে যে তার থাকে আর্থিক বা সেই মুহূর্তে উপস্থিত মূল্য থাকে না, তাকে ফসল উৎপাদন করার জন্য আর্থিক ব্যবস্থাপনা নিতে হয়, ঠিক আছে? তাই হচ্ছে কৃষি ঋণ। একটা হচ্ছে কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে, ব্যাখ্যা করো। আচ্ছা, কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে বলতে হ্যাঁ, কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে। হ্যাঁ,
একটা যে দেশের যেই পরিমাণ কৃষিতে উন্নতি হবে সেই দেশের আর্থ সামাজিক অবস্থা ভালো হবে। আর্থিক সামাজিক অবস্থা ভালো হলে সেই তো জাতি হিসেবে উন্নত হবে, আরেকটা দেশ তাকে সম্মানের চোখে দেখবে, এই দেশটার ভালো কি আছে, এই যে ফসল খাবার দাবার উন্নত, তারা স্বয়ংসম্পূর্ণ, তারা খাদ্যের জন্য আরেকজনকে ধার করতে হয় না। এইটা হচ্ছে কৃষি জাতি উন্নয়ন করে। পরিবেশ দূষণ কিভাবে কৃষি উৎপাদনে প্রভাব ফেলে? যেমন ধরো কীটনাশক ছড়ানো হলো, তারপরে এতে ফসল হতে ভালো হতে পারে কিন্তু পানি নষ্ট হচ্ছে, এখানে মাছ মারা যাচ্ছে। তারপর হচ্ছে পরিবেশ দূষণের কারণে মাটি দূষণ হয়ে গেলে ফসল হচ্ছে না। এরপরে হচ্ছে পানি দূষণের কারণে মাছ উৎপন্ন হচ্ছে না। বায়ু দূষণের কারণে অনেক প্রাণীর ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক গাছপালা বন ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এরকম পরিবেশ দূষণের কারণে কৃষি সম্পূর্ণ সরাসরি প্রভাব ফেলে। কৃষক দরিদ্র, তাই ফসল বিপণনের সমস্যাও বেশি। হ্যাঁ, বিপণন মানে কৃষক যেহেতু গরিব, সুতরাং সে একটা টাকা ঋণ করে নিয়ে এসেছে, যার ফলে সে যে কিছুটা ধরে রেখে তার লাভ রেখে তারপরে ফসল ছাড়বে সেই সুযোগ তার থাকে না, তাকে ফসলটা খুব দ্রুত রাতারাতি ছেড়ে দিতে হয়। ঠিক আছে, এই জন্য যেটা দেখা যায় কৃষক দরিদ্র, তাই ফসল বিপণনে তার সমস্যা বেশি। জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য লেখো। দুটি পার্থক্য একটি পার্থক্য হয় জীবন নির্বাহী খামার যে কৃষকের সংখ্যা খুব কম, অর্থাৎ পরিবারের মধ্যে হয়ে থাকে। বাণিজ্যিক খামারের মধ্যে বেশ কয়েকজন কাজ করে থাকে। জীবন নির্বাহী খামার এটা খুব স্বল্প মাত্রা বা ক্ষুদ্র আয়তনে হয়ে থাকে, আর বাণিজ্যিক খামার বৃহৎ আয়তনে হয়ে থাকে। এই আয়তনের ভিত্তি। কৃষি পণ্যের বিপণন বলতে কি বুঝো? কৃষি পণ্যের বিপণন বলতে বুঝি কৃষিটাকে মানে কৃষকের উৎপাদিত কৃষি পণ্যটাকে ভোক্তার পর্যন্ত পৌঁছে দেওয়া, কাস্টমার পর্যন্ত পৌঁছে দেওয়াকে কৃষি বিপণন বলে। চিংড়িকে সাদা সোনা বলা হয় কেন? অর্থাৎ স্বর্ণ তো দামি জিনিস, আমাদের জন্য চিংড়ি হচ্ছে দামি জিনিস। নোনাপানির চিংড়ি সাতক্ষীরা খুলনার এলাকার একটি হট প্রোডাক্ট। হ্যাঁ, তো এই জন্য কৃষিকে আমাদের অর্থনীতির সাদা স্বর্ণ বলা হয়। মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্বের কারণে কৃষকগণ সকলের ন্যায্য মূল্য পায় না। ব্যাখ্যা করো। কথা সত্যই যে মধ্যস্বত্ববাদীদের দৌরাত্ম, অর্থাৎ মাঝখানের যে সিন্ডিকেট, তারা কিন্তু ফসলের দাম ব্যাপক হারে নিয়ে নেয়। আমরা যে এখন দেখেছি যে বর্তমান সমাজের ফসলের অন্তত কাঁচা সবজিগুলোর দাম কম। কেন সবজির দাম কেন কম? কারণ হচ্ছে আগে এটার মাঝখানে অনেক মধ্যস্বত্বভোগী ছিল, তারা এটা ভোগ করতো, তারা চিন্তাই করতো, তাদের তো পার্সেন্টেজ দিতে হতো, যার ফলে আস্তে আস্তে আমাদের দাম বেড়ে যেত। বাংলাদেশের কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা থেকে বঞ্চিত হয়। ব্যাখ্যা করো। ওকে, তা বাংলাদেশের কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা বলতে দেখো ঋণ দুই জায়গা থেকে নেওয়া যায়, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। এখন দেখো বাংলাদেশের কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা বলতে আচ্ছা, বাংলাদেশের কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা থেকে বঞ্চিত হয়। ব্যাখ্যা করা। হ্যাঁ, তাহলে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা বলতে কি বুঝায়? আচ্ছা, তাহলে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক বাংলাদেশের কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা বলতে কি বঞ্চিত হয়? ব্যাখ্যা করা। হ্যাঁ, তাহলে প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা বলতে কি বুঝায়? প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা বলতে বুঝায় যেমন ব্যাংক থেকে নেওয়া, তারপর হচ্ছে সরকারি কোনো সোর্স থেকে নেওয়া, অর্থাৎ যেটা প্রতিষ্ঠান রয়েছে। আর অপ্রাতিষ্ঠানিক কোনটা? আত্মীয় থেকে নেওয়া, বন্ধু থেকে নেওয়া, ফ্যামিলি থেকে নেওয়া, এটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। এবার আসো, মাশরুম কি সবজি? মাশরুম হচ্ছে কি সবজি? মাশরুম হচ্ছে এমন এক ধরনের সবজি যেটা ধরো ওই তো যেটা কোন রকম হয় এবং মানুষ এটা অনেক সহজে ভক্ষণ করতে পারে, বা নতুন সবজি, এক ধরনের একদম পুষ্টিকর সবজি। ঠিক আছে, একটা পুষ্টিকর সবজি বলতে পারো, দেহের জন্য উপকারী, কোলেস্টেরল কমায়, তারপর হচ্ছে ক্যান্সারের ঝুঁকিও কমায়। বাংলাদেশের কৃষি কি প্রকৃত অবশ্যই বাংলাদেশে উন্নত দেশগুলোতে দেখি কৃষিটার উপর তারা অনেক প্রযুক্তিগত উন্নতি করেছে, কিন্তু বাংলাদেশ কৃষিটা সম্পূর্ণ নির্ভরশীল হচ্ছে প্রকৃতির উপর। কৃষি পরিবেশের উপর নির্ভরশীল। ব্যাখ্যা করো। হ্যাঁ, ওকে, পরিবেশের নির্ভরশীল। এই তো আমরা জ্ঞানমূলক অনুধাবন সৃজনশীল আলোচনা করে দিলাম। সুতরাং আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত শেষ। তোমরা থাকলে আমরা কৃষির উপরে একদম বাছাই করে কিছু কোশ্চেন লিখেছিলাম, বোর্ড কোশ্চেন, যেটা পড়লে তোমার পরীক্ষা আর কিছু পড়তে হবে না। মানে সত্যি এটার উপরে সব সাহস নিয়ে বলতে পারি যে এমন করে আমরা জিনিসগুলো বাছাই করেছিলাম যে ওই কটা এমসিকিউ পড়লে পরে তোমাকে পরীক্ষার জন্য আর ভাবতে হবে না আমি আর দুইটা এমসিকিউ পড়তে হবে কিনা। ঠিক আছে, এটা আমাদের ব্যাচের মধ্যে আমাদের ক্লাস মানে যে ব্যাচ কি বলে যে কোর্স রয়েছে সেই কোর্সের ভিতরে আছে। এখন যেহেতু তোমার না থাকে, তুমি আসতে চাচ্ছিলাম ওই ফ্রি জিনিসটাই তোমাদেরকে প্র্যাকটিস করে করে করাবো। তো তোমাদের উপস্থিতি কমের কারণ হয়তো করাতে পারলাম না,
সামনে যখন জানবে নিয়মিত উপস্থিত হবে, সময় মতো ক্লাস করবে, সেই প্রত্যাশায় আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।